আলামত ভালো ঠেকছে না। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদের যেহেতু সাংবাদিকতা সোর্স মেনটেন করতে হয়, আমার সোর্স প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপডেট যেগুলো দিচ্ছে, বগুড়ায় রাতে ভোট শুরু হয়েছে, ঢাকার সূত্রাপুরে রাতে ভোট শুরু হয়েছে। নিশ্চয়ই আমরা যে আশা নিয়ে আছি যে বিশাল একটা অন্তত একটা পরিবর্তন। ইউনূস সাহেব তো বলেছে যে আমি একটা ব্যতিক্রম ধর্মী বিরল আমি একটা ভোট করব। এই যে বিরল দেখা যাচ্ছে, আওয়ামী লীগ শেষ রাত থেকে ভোট দিছে, এটা সন্ধ্যা থেকে ভোট দেওয়া শুরু করছে, এটাই তো বিরল। উনি উনি রেকর্ডে গ্রিনেজ বুকের নাম লিখা থাকে না, একটুখানি আপনি যদি তার আগে লাস্ট যে আপনার মানে ইতিহাস ধরে রেখেছে তার চেয়ে একটুখানি যদি আপনি করেন, তাহলে আপনি আবার ইতিহাসের একজন হয়ে যাবেন। ঠিক তেমনই ইউনূস সাহেব, এখন ইউনূস সাহেবের যদি ইলেকশনে এরকম হয়, ইউনূস সাহেব তাহলে গ্রিনেজ বুকের নাম লেখাবে। ইউনূস সাহেব বাংলাদেশে গ্রিনেজ বুকের নাম তো এমনিই লিখিয়ে ফেলেছে, আরো আরো লেখাবে। এটাই তো আমি বলবো, আর কি বলবো। আপনি আপনি পাচ্ছেন, যদি পেয়ে থাকেন, আমি তো আপনার সঙ্গে টকশো করছি, আমার সামনে উঠছে না, আর আমি তো সাংবাদিকও না, আমি ওটা আপনাদের মতো এত সুন্দর দেখতে পারি না। তবে যদি ভোট রাতেই সব হয়, তাহলে তার দিনের দরকার নাই। তাহলে আসেন মারামারি করে, যে ফার্স্ট হলো, যে থার্ড হলো, যে সেকেন্ড হয় সেকেন্ড হলো, ফাইন। বিএনপি তো মারামারি করে পারবে না, কারণ বিএনপি মারামারি করতে পারে শুধু নিজেদের সঙ্গে, অন্যদের সঙ্গে পারবে না, পারে না। তো ওইখানে আপনি মনে করেন বিএনপি ওখানে ছক্কা মারতে পারবে না, ছক্কা জামাত মারবে, চারও জামাত মারবে, বিএনপি দুই নিয়ে খুশি থাকবে। আপনি লিখে রাখেন, চলিতেছে সার্কাস। এই আজকের যে রাতটা, এটাকে কি বলবে? তারা বলছে না যে লাইলাতুল ভোটের রাত। এই ভোটের রাতে যে ঘটনাগুলা ঘটতেছে, কালকের দিনে তো আর ভোট দেওয়ার কথা না। এরকম যদি জামাতের আরো 100টা জায়গা থেকে ধরতে পারে, জামাত, আই ক্যান চ্যালেঞ্জ দ্যাট, যে জামাত সকাল 10টার সময় বলবে প্রেস কনফারেন্স করে যে আমি ইলেকশন করব না, কারণ তার যে হিসাব যেভাবে ঠিক করে রাখছিল সেগুলো তো হচ্ছে না। জামাতের আমিরই বলছে তার এখানে 15টা বুথ ভাঙচুর হয়েছে। তারপরে জামাতের 2জন কর্মী একটা কেন্দ্রে জোর দেখাতে গিয়ে ধরা পড়েছে। সৈয়দপুর বিমানবন্দরে 70 লাখ টাকা সহ জামাত নেতা ধরা পড়েছে। শহীদুদ্দিন চৌধুরী এনির গাড়িতে 15 লাখ সহ তার পিএস কার্ড সেনাবাহিনী চেক করেছিল, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বৈধতা পাওয়ার পরে টাকার। এর বাইরে দেশে অন্তত 20টা জেলায় জামাতের নেতাকর্মী, ইভেন ঢাকার সূত্রাপুরে জামাতের নেতা ভোট কিনতে গিয়ে ধরা পড়েছে। শুধু তাই না, জামাতের কর্মীদেরকে ভোট কেন্দ্রে আগুন দিতে যাওয়া অবস্থায়ও ধরা পড়ার ঘটনা ঘটেছে। স্থানীয় মানুষজন ধরেছে, আইন শৃঙ্খলা বাহিনী ধরেছে। হঠাৎ নিলোপা কেন, মানে এই অভিযোগগুলো তো সাধারণত অভিযোগ পাল্টা অভিযোগ আসে। আমরা সোশ্যাল মিডিয়ায় যা দেখছি, জামাত মিডিয়াকে দোষারোপ করছে, মিডিয়া নাকি অপপ্রচার করছে, কিন্তু হঠাৎ করেই এরকম সিচুয়েশন। আমরা গতকালকে একটা আলোচনায় বলেছি যে আমাদের যারা দায়িত্বশীল সংস্থা, তাদের কাছে রিপোর্ট আছে নির্বাচনের আগে 24 ঘন্টায় এই টাইপের ঘটনা ঘটতে পারে, যেন অন্য প্রতিপক্ষের ভোটার উপস্থিতি ভোট কেন্দ্রে কম হয়। যেমন রিফাত চৌধুরী মনি, কেমন দেখছেন ভোটের মাঠ? ভোটের আগ্রাতে এসব কিসের আলামত? মাঠে কি কোনো রক্তগঙ্গা বইতে পারে? আমি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, কারণ সবার মধ্যে একটা আতঙ্ক কোথায় যেন থমথমে পরিবেশ। রিফাত চৌধুরী মনি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচককে, এবং যারা শুনছেন তাদের শুভেচ্ছা, অভিনন্দন। দেখেন, এরকম হওয়ারই তো কথা ছিল, বরং কম হচ্ছে। আমি যদি বলি, যে দেশে নির্বাচনের আগে প্রধান উপদেষ্টা, খোদ সরকার প্রধান বলেন যে নির্বাচনের আগে বড় ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, যে দেশে আপনার উপদেষ্টা মন্ডলীর সদস্যরা এই ধরনের কথা বলেন, যে দেশে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এরকম কথা বলেন, যে দেশে জনগণের আপার লেভেলের জনগণরা এই ধরনের কথা বলেন, প্রত্যেকেই তো অপেক্ষা করছে এরকম একটা সময়ের জন্য। তো সেই সময়টা আসছে, কেউ কিছু করে নেই, সবাই চুপচাপ বসেছিল, বসে আছে। এখন আমরা যদি এই এই রিলগুলো আমরা দেখি, খুব কি অপরাধ হবে, খুব কি, এরকমই তো হবার কথা ছিল। তাহলে আপনি মনে করেন যে আপনার সরকার প্রধান কিভাবে বলে যে উনি ঐতিহাসিক একটা সুন্দর নির্বাচন দিবে? এটা কি ঐতিহাসিক সুন্দর নির্বাচন? নির্বাচন শুরু হতে আরো 10-15 ঘন্টা দেরি আছে। আপনার এখন রাত 10টা, সকাল 10 ঘন্টা আছে নির্বাচন শুরু হতে, সকাল 8টা থেকে যদি শুরু হয়। তো এই 10 ঘন্টা আগে থেকে, আরো সারাদিন থেকে, আপনার 15-20 ঘন্টা আগে থেকে যে ধরনের আলামত পাওয়া যাচ্ছে, সেই আলামত গুলা কিন্তু কোনো ভালো সাইন দেয় না।
এই যে কেন্দ্র দখল এখনই বিভিন্ন জায়গায়, এখানে তো আমি দেখলাম যে ম্যাজিস্ট্রেট গিয়ে 2 বছর করে জেল দিয়েছে 2 জন জামাত প্রার্থী, আপনার জামাতের কর্মীদেরকে। তারা সেন্টার দখল করে, সেন্টারে ঢুকে তারা সিগনেচার করছিল তারা দখল করার জন্য। তো এই যে জিনিসগুলো, এগুলো তো কোনোটাই ভালো কোনো লক্ষণ না। আজকে যদি এটা করে, কালকে তো বিএনপির ছেলে মেয়েরাও কি বসে থাকবে? তারাও করবে, আরো যারা আছে তারাও করবে, এনসিপিও হয়তো করবে। তো সেইখানে আপনার ভালো তো কিছু আমি দেখছি না। যদি এরকম হয়, তো রক্ত গঙ্গা বয়ে যাবে, এরকম হয়, এরকম কথা আসে, তাহলে কিভাবে কি হবে আমি জানি না। আমার কাছে এটার কোনো ডেফিনেশন নাই যে এটাকে কি বলে। গণতন্ত্র রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষা কবচের সন্ধানে নেমেছে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দরা। সেইখানে রক্ষা করার জন্য যদি অরক্ষা কবচ নিয়ে তারা ফিরে আসে, তাহলে তো এই দেশটা কিভাবে টিকবে? কতটুকু টিকবে? একটা দেশের উপর কতটা নির্যাতন হলে তাকে দেশ বলা যায় আমি জানি না, আমার হিসাব মিলে না। যারা দেশ ছেড়ে বিদেশে আছেন, আমি বলবো যে এই শওকত ভাইদেরকে যে আপনারা খুব ভালো আছেন, আপনারা দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন, এটাও আমরা কিছুটা ভালো থাকি, কিন্তু যারা তারা নিরাপদ দূরত্বে এবং নিরাপত্তা নিয়ে আছেন, আমরা তো কেউই নিরাপত্তার মধ্যে না। আমি জানি না কালকে সকালে আমার কি হবে, আমি আমি ফিরতে গেলে আমার কি হবে, আমি ভোট দিতে গেলে আমার কি হবে। এই জিনিসগুলো আমাদেরকে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ভোগাচ্ছে। এই ভোগানোর মধ্যে দিয়ে একটা দেশের গণতন্ত্রকে কতটুকু আপনি সুরক্ষা দিতে পারেন? আপনি নিজেই তো সুরক্ষিত না, আপনি অন্যকে কিভাবে সুরক্ষা দিবেন? আপনি আপনার গণতন্ত্রকে কিভাবে সুরক্ষা দিবেন? তো সেইটা একটা চিন্তার ব্যাপার। সেটা নিয়ে আমরা মনে করি যে এই দেশের আমলাতন্ত্র, এই দেশের আপনার প্রশাসনতন্ত্র সব মিলে একখানে হয়ে যদি কিছু করে, মানুষের মেন্টালিটির চেঞ্জ যদি না হয়, এই দেশ কখনোই ভালোর দিকে যাবে বলে মনে হয় না। জি, মনিপা মিয়া, আবার একটু আসবো আপনার কাছে। সাগর ভাই, এই যে একটা থমথমে একটা পরিবেশ, ভোট খুব আনন্দ উচ্ছ্বাসের ভোট হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো আগে থেকেই বলছি যে একটা বড় অংশ ভোটে নেই। আজকে আমি দেখলাম যে কংগ্রেশনাল একটা ব্রিফিং এর রিপোর্ট এসছে, আমরা পত্রপত্রিকা অনেকগুলোতেই দেখেছি। সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগ ছাড়া এই ভোটটা প্রশ্নবিদ্ধ হয়ে থেকে যাবে, এবং ডক্টর ইউনূস বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ৭১-এর তাদের সঙ্গে থেকে ৭১-এর প্রতিশোধ নিতে চেয়েছেন এবং তাকে বিচারের মুখোমুখি হওয়া প্রয়োজন। আমি আপনার দিকে নজর দিতে চাই, আপনার দুজনের দিকে। আমি মুনিয়াপার কাছ থেকে এটা শুনবো। গত ১৭ মাসে আমরা যে আমলনামা দেখি, আমি আজকেও একটা রিপোর্ট পড়ছিলাম, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া ১১,০০০ কোটি টাকা তিনি ওয়ার্ল্ডের ৪টা দেশে সরিয়েছেন বলে অভিযোগ উঠেছে, অভিযোগ। এবং যেহেতু একটা পত্রিকা এসছে, সেই জন্য আমি নামটা বলতে পারছি পত্রিকার সোর্সে। এই মানুষগুলা ১৭ মাসে যা করেছে, যা মব করেছে, অপশাসন করেছে, বাংলাদেশে কি এগুলো জাস্ট একটা ইলেকশনের মধ্যে দিয়ে এগুলো মুছে যাবে? মানে কোন দিক যাচ্ছি আমরা? শওকত আলী সাগর। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি নীলুফার আপাকে ধন্যবাদ দিতে চাই যে আমি আপনার সঙ্গে কথা বলার একটা সুযোগ পেয়েছি। কিন্তু আপনি যে আপা যে প্রসঙ্গটা তুলেছেন যে আমরা যারা বাইরে থাকি আমরা অনেকটা নিরাপদে থাকি, হ্যাঁ, আপাত দৃষ্টিতে সেটি মনে হতে পারে যে যারা বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, তারা হয়তো নিরাপদে থাকেন, কিন্তু তাদের শরীরের মনের একটা বড় অংশ কিন্তু বাংলাদেশেই থাকে, স্বজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনাদের মতো যারা শুভাকাঙ্ক্ষী সবাই। ফলে প্রত্যেকের যে দৈনন্দিন দুশ্চিন্তা, দৈনন্দিন যে টেনশন এবং তাদের যে নিরাপত্তাহীনতা, সেটি কিন্তু আমাদেরকে স্পর্শ করে। ফলে আমরা খুব স্বস্তিতে বাইরে থাকি, খুব শান্তিতে বাইরে থাকি, বিষয়টা এরকম কিন্তু না। আমরাও একটা মানসিক অশান্তিতে থাকি। এখন আমরা যদি গত ১৭ মাসের ১৮ মাসের পিছনের দিকে তাকাই, আচ্ছা, এই প্রশ্নটা তো আমিও করতে পারি যে গত ১৮ মাস ধরে কোনো একটা দিন, কোনো একটা মুহূর্ত, একটা ঘন্টা এমনকি কেটেছে যে সময়টাকে আমরা মনে করতে পারি যে বাহ, বাংলাদেশে একটা চমৎকার সময় কেটেছে? কাটেনি তো। পুরো সময়টা ধরে তো একটা জঙ্গলি শাসনের মধ্যে দেশটা অতিক্রম করেছে। মানে যখন যে কেউ, আমার মনে হলো যে আমি পূর্ণিয়াকে নাজেহাল করব, আমি রাস্তায় দাঁড়িয়ে যদি একটা জোরে চিৎকার দিলাম যে পূর্ণিয়া হচ্ছে কি দোষর, বাস সঙ্গে সঙ্গে আর কোনো প্রশ্ন করার কিছু নাই। আমি তাকে মারতে পারি, পিটাতে পারি, হোয়াটএভার, আমি তাকে মেরে ফেলতে পারি, কেউ কোনো প্রশ্ন করবে না। কেউ এমন একটা
শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কায়েম হয়েছে। আমি যদি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ভিডিও আমরা অনেকবার দেখেছি যে তিনি ছাত্রদের নিয়ে একটা বৈঠক করছিলেন এবং সেখানে তিনি বলছিলেন, আচ্ছা তোমরা দোসর খোঁজো, দোসর কি শুধু ঢাকা শহরে থাকে, তোমার গ্রামে নাই, তোমার আশেপাশের বাড়িতে নাই? সেটা কিন্তু একটা উস্কানিমূলক বক্তব্য ছিল। তার মানে তিনি ঢাকা থেকে, রাজধানী থেকে মবটাকে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে ছড়িয়ে দেওয়ার জন্য একটি উস্কানি দিচ্ছিলেন। সো যিনি সরকার প্রধান তিনি যদি মবকে উস্কানি দেন, তাহলে একটি রাষ্ট্র সেখানে মব মুক্ত হবে, সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সেটি কিন্তু ভাবার কোনো কারণ নেই। এখন শুধু যে মব হয়েছে তাই না, আপনি যেই দুর্নীতির কথা বললেন, অর্থ পাচারের কথা বললেন, আচ্ছা কালকে না পরশুই তো যে টিআইবি যে নতুন রিপোর্টটা দিয়েছে, আপনি আগের 4 বছরে যদি স্কোর 26 থাকে, এখনো যদি 26 থাকে, তাহলে আপনি 18 মাসে দুর্নীতির বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন, কি করেছেন? যদি একই অবস্থা থাকে, আপনি আওয়ামী লীগকে যদি দুর্নীতিবাজ বলেন, দুর্নীতি পরায়ণ বলেন, বা সেই সময় দুর্নীতি হয়েছে সেটার বিরুদ্ধে আমরাও কথা বলেছি। আমরা কানাডাতে অর্থ পাচারের বিরুদ্ধে আমরা মিছিল, মিটিং, সমাবেশ করেছি বিভিন্ন সময় আওয়ামী লীগের শাসন আমলে। কিন্তু সেই জায়গাটা থেকে যদি বিন্দু মাত্র উত্তরণ না ঘটে, তাহলে আমি আপনাকে আলাদা করব কিভাবে? তাহলে আমি তো আপনাকে আলাদা করতে পারছি না। আমি আপনাকেও দেখছি যে একই মানে দুর্নীতির স্কোরবোর্ডে সমান সমান জায়গায় আছে, তার মানে আপনিও তো দুর্নীতি করেছেন। এবং যারা আমরা যাদেরকে ছাত্র উপদেষ্টা বলেছি, সমন্বয় বলেছি, যাদেরকে আমরা 24-এর আন্দোলনের নেতৃত্ব দিতে দেখেছি, তাদের পরবর্তী সময়কার যে লাইফস্টাইল, তাদের যেই সেগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে, কিন্তু তারা কেউ কিন্তু মানে এই যে আমরা যে বলতাম যে একটা জবাবদিহির আন্দোলনের মাধ্যমে যে নতুন একটা ব্যবস্থা তৈরি হয়েছে, সেখানে জবাবদিহির একটা সুযোগ তৈরি হবে, সেই জবাবদিহিটার মধ্যে কিন্তু দেশ যায়নি, তারা কেউ যায়নি। তারা মনে করেছে যে তারা যা করছে সেটি আইন, আর কোনো কিছু আইন নাই, এবং তাই কিন্তু হয়েছে। আপনি কোর্টের সামনে গিয়ে মিছিল করে বিচারকদের বের করে দিতে পেরেছেন, আপনি জাস্ট কিছু লোককে দিয়ে যমুনার সামনে মিছিল করে দিয়ে দেশের একটি বড় রাজনৈতিক দলকে আপনি জাস্ট নির্ভয়া দেশে নিষিদ্ধ করে দিয়ে ভোটের প্রক্রিয়া থেকে বাইরে রাখতে পেরেছেন। এগুলো কোনো কিছুই তো কিন্তু আপনি আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে যাননি, আপনি জনগণের কাছেও যাননি। হ্যাঁ, আজকে ইলেকশনে আওয়ামী লীগ থাকতো, জনগণ তাদেরকে ভোট দিয়ে প্রত্যাখ্যান করে দিত, আমরা বলতাম জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, সো তোমাদের আর রাজনীতি করার কোনো অধিকার নাই। কিন্তু আপনি তো জনগণকে টেস্ট করার, জনগণকে মতামত দেওয়ার কোনো সুযোগ দেন নাই। তাহলে আমরা কিভাবে কনভিন্স হবো যে হ্যাঁ আসলে জনগণ তাদেরকে চায় নাই? এখন আপনি তাদেরকে আপনার সুবিধার্থে, যাতে মানে আপনার নিজস্ব লোকগুলো একটি নির্বাচনের নামে প্রশাসনের ভিতর দিয়ে পাশ করে আসতে পারে, আপনি সেই জন্য তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। ওকে, অন্য রাজনৈতিক দলগুলো, আচ্ছা বিএনপি সেই সময় রুল কে ছিল? মনে আপারা কথা বলেছেন, টকশোতে কথা বলেছেন, কিন্তু দল হিসাবে আমি যদি বলি বিএনপি, দল হিসাবে জামাতে ইসলামী, তারা যারা ডেমোক্রেসির কথা বলে, যারা গণতান্ত্রিক একটি প্রক্রিয়া রাষ্ট্র কায়েম করতে চায়, তাদের কেন মনে হয় না যে না এই প্রক্রিয়ায় একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা ডেমোক্রেসির জন্য ভালো কিছু না? নাকি তারাও সেই সময় ভেবেছিলেন আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগ যদি রাজনীতির বাইরে থাকে আমাদের ভোটে পাশ করতে সুবিধা হবে? কিন্তু আসলে যেটি হয়েছে যে আপনি আওয়ামী লীগকে বাইরে রেখেছেন, আওয়ামী লীগের বিচার করেন, তাদের যারা অপরাধ করেছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, আমি তো মনেই করি যে ওকে বিচার হোক তাদের। কিন্তু একটা দলকে রাজনীতি থেকে আপনি বাইরে সরিয়ে দিয়ে একটা নির্বাহী আদেশের মাধ্যমে আপনাদের লুটপাটের, আপনাদের অগণতান্ত্রিক শাসনের একটা পথ সুগম করে রাখবেন, সেটা কিন্তু কাম্য হয় না। এবং যে কারণে আজকে দেখেন আপনি, আমি কানাডাতে বা বাইরে বিভিন্ন জনের সাথে যে মানে ফরেন ডেলিগেটস যাদের সঙ্গে বিভিন্ন সময় কথাবার্তা হয়, তারাও কিন্তু এই জায়গাটা কনভিন্স না যে এই যে নির্বাচনটা যদি শেষ পর্যন্ত হয়ে যায়, এই নির্বাচনের পর দেশে যে একটা সুস্থির অবস্থা হবে সেই ব্যাপারে তারাও কিন্তু কনভিন্স না। কিন্তু তারা এটুকু কনভিন্স যে হ্যাঁ নির্বাচনের মাধ্যমে যদি একটা ইলেক্টেড গভর্নমেন্ট হয়, আমাদের অন্তত কথা বলার একটা নির্দিষ্ট পয়েন্ট তৈরি হবে। এখন আমরা যদি চিফ অ্যাডভাইজারের সঙ্গে কথা বলতে চাই, তখন মনে হয় ক্যান্টনমেন্টের ক্ষমতা, ক্যান্টনমেন্টের কথা বলতে গেলে মনে হয় জামাতের কাছে ক্ষমতা, জামাতের সঙ্গে কথা বলতে গেলে মনে হয় বিএনপির কাছে ক্ষমতা। ফলে কার সঙ্গে কথা বলবো, ক্ষমতার কেন্দ্রবিন্দু কোথায়, সেইটা একটা হযবরল অবস্থা হয়ে আছে। নির্বাচনের মাধ্যমে হয়তো সেটা ফিক্সড হবে। এখন এই যে নির্বাচনের যে অবস্থা, আমি অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে আপনাদেরকে প্রশ্ন করছিলাম যে মির্জা সাহেবের এলাকায় যদি ৭৪ লাখ টাকা ধরা পড়ে, তাহলে তারেক রহমান সাহেবের যে নির্বাচনী এলাকা, সেই এলাকায় কত টাকা গিয়েছে? এই যে টাকার ছড়াছড়ি, এরকম একটা নির্বাচনের আগের রাতে টাকার ছড়াছড়ি হবে, এরকম মানে কেন্দ্র দখল হবে, কোথাও কোথাও আমি ভিডিও দেখলাম যে রাতে নাকি ভোট দিতে দেওয়া শুরু হয়ে গেছে। তো এরকম একটা অবস্থা তৈরি হবে,
সেই জন্য কি আমরা আন্দোলন করেছি, আপনারা আন্দোলন করেছেন? সেই জন্য কি আমরা এই পরিবর্তনটাকে গ্রহণ করেছি কি এই জন্যে? সেই জন্য তো না। তাইলে আপনি এই যে 18 মাস ধরে আমাদেরকে সংস্কারের কথা শোনালেন, তাহলে কি সংস্কার করলেন? হ্যাঁ, এখন তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে আগে যা ছিল তার চাইতে ভালো কিছু তো আমরা পাচ্ছি না, বরং আরো খারাপ তো কিছু দেখতে পাচ্ছি। এবং যে একটি ভোটের যে অবস্থাটা দাঁড়িয়েছে এখন, আমি মনে প্রাণে চাই, আমি একেবারে গত সেপ্টেম্বর থেকে কথা বলতে শুরু করেছিলাম যে ভোট দেন, ভোট দেন, ভোট দেন, ইলেকশনের কোনো বিকল্প না। আমি এখনো বলি যে ভোটটা হোক, কিন্তু যে ভোটটার যে লক্ষণ আমরা আজকে দেখতে পাচ্ছি, আগের রাতে এই ভোটটাকে আমরা চেয়েছি? আমরা তো এই ভোটটা চাইনি। উৎসব মুখর ভাবে মানুষ গিয়ে ভোট দেবে, তার পছন্দ মতো যাকে খুশি ভোট দেবে, সেই পরিবেশটা তো আমরা চেয়েছি। তাইলে এই যে টাকার ছড়াছড়ি, কিনে ফেলা, বেহেস্তের লোভ দেখানো, তারপরে আবার নগদ টাকা দিতে যাওয়া, এবং এই যে দখল, পাল্টা দখল, কোথাও কোথাও আগুন, এই পরিস্থিতিটি কেন হবে? এই প্রশ্নগুলো তো আমরা করতে পারি। এবং যেই কারণে হয়েছে, যাদের কারণে হয়েছে, তাদের কি আইনের মুখোমুখি হওয়া উচিত না? এখন এই প্রশ্নটি অবশ্য নির্ভর করবে যে কাল ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, কারা ক্ষমতায় আসবে, তারা কিভাবে দেখবে। এবং জামাত ইসলামের নির্বাচনী ইশতেহার আমি দেখছিলাম, সেখানে তারা ডক্টর ইউনূসের যে 3-0 সেটিকে তারা প্রধান উপজীব্য করেছে তাদের নির্বাচনী এলাকায়। তার মানে ডক্টর ইউনূসের আদর্শ নিয়ে জামাত ইসলামী ইলেকশন করছে। তার মানে জামাত ইসলামী কি ডক্টর মোহাম্মদ ইউনূসের আদর্শের রাজনৈতিক দল? এনসিপি কে তো ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে তার নিয়োগকর্তা। তাহলে আবার এনসিপি কে আমরা বলি জামাতের এক্সটেনশন। তাহলে মানে একটা সরকার প্রধানের যদি নিজস্ব একটা রাজনৈতিক দলের প্রতি বায়াস থাকে, তখন তো নির্বাচন নিয়ে আমাদের মনে নানা রকম কোডাক দিতেই থাকবে। জি, ধন্যবাদ সাগর ভাই। আমি একটু মনিয়াপার কাছে যেতে চাই ওই আওয়ামী লীগ প্রসঙ্গটা নিয়ে, যেটা আওয়ামী লীগ প্রসঙ্গে নিষিদ্ধ প্রসঙ্গে বলেছেন সাগর ভাই। আমি সেই জায়গায় যাব না। ভোটের মাঠে আওয়ামী লীগ একটা ফ্যাক্টর দেখতে পাচ্ছি, এবং সবাই ভোট চেয়েছেন। লোক আপনারাও ভোট চেয়েছেন, বিএনপির মানুষ ভোট চেয়েছে, জামাতের মানুষ চেয়েছে, জাতীয় পার্টির মানুষও চাচ্ছে। আমি গতকাল থেকে আমাদের কাছে যে তথ্য, নির্ভরযোগ্য সূত্রের তথ্য, যে আওয়ামী লীগ ভোট বাধাগ্রস্ত করার কোনো পদক্ষেপ নেয়নি, নিবে না। তারা ভোটটাকে মেনে নিতে বাধ্য হয়েছে এবং ভোটারদেরকে তারা ওপেন করে দিচ্ছে যে তাদের ফার্স্ট চয়েস যেসব জায়গায় জাতীয় পার্টির প্রার্থী আছে, জাতীয় পার্টির শক্ত প্রার্থী থাকলে জাতীয় পার্টিকে ভোট দেয়া, আদারওয়াইজ বিএনপিতে দিতে অসুবিধা নেই। এবং মাঠ লেভেলে আমরা যেটা দেখি যে জামাতে ইসলামী জাতীয় পার্টির ভোট আওয়ামী লীগের ভোট পাবে, এইটার সম্ভাবনা খুব ক্ষীণ বলে অনেকে মনে করেন। আপনার কাছে জানতে চাই নীলোপা, আওয়ামী লীগের ভোট চাই কিন্তু আওয়ামী লীগকে চাই না, এটা কেমন? গ্রামে একটা কথা বলে, আদা খাই না আদার ঝোল খাই, বুঝছেন তো? ওই এই ঘটনাটা এমন হয়েছে, আমার সবচেয়ে আমি খুব লজ্জা পাই এই কথাগুলো বলতে, যে আমি আপনাকে পছন্দ করি না, দেখতে পারি না, কিন্তু আমি আপনার সর্বস্ব রসটুকু আমি নিগড়ে নিতে চাই, টু মাচ। এইটা আমি আমার নৈতিকতা এটা যায় না। তো যে আওয়ামী লীগকে সবাই মিলে, জামাতরা, বিএনপি কিছু বলে নাই, মৌনতা, এটা এক ধরনের পরোক্ষ দোষ ধরতে পারেন, আবার নাও পারেন। আমি অন্য যারা আজকে ভোট চাইছে তাদের কথা বলছি, তারা নিষিদ্ধ করার জন্য যে আন্দোলন করলো, যে যমুনার সামনে যে ঠান্ডা পানির বাতাস খেয়ে খেয়ে আন্দোলন করলো 144 ধারা ভঙ্গ করে, এই জায়গা থেকে তারা আওয়ামী লীগের কাছে কিভাবে ভোট চায় আমার হিসাব মিলে না। মানে লজ্জা শরম কোন জায়গায় গেলে তারা ভোট চাইতে পারে আমি জানি না। আওয়ামী লীগও তো হিসাব করেছিল যে আমাকে ভোট দিবে। আমি আপনাকে আগের কথাটা বলি, এই যে জোট হওয়ার আগ পর্যন্ত এনসিপি কে নিয়ে যখন জোট হলো তখন আওয়ামী লীগ একটু খামোশ বললো, একটু রাগ করলো, গুসা করলো। বাট এখনো যারা, যেসব জামাত কোনো মামলা করে নাই আওয়ামী লীগের নামে, আওয়ামী লীগকে বাড়ি বাড়ি আপনার বাজার পাঠিয়েছে, রাতে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছে, তারা তো তার জামাতকেই দিবে। এটাই স্বাভাবিক। আপনি যেখানে সুবিধা পাবেন সেখানেই তো দিবেন। তো এই জায়গাটা, আবার ধরেন বিএনপি মামলা করেছে, আবার ভোটও চাইছে, তো এই সবারই একই রকম একটা জায়গা। আমি এই জায়গাটাকে আমার নৈতিকতা থেকে আমি অপছন্দ করি। এখন রাজনীতি করি, দলের অন্যরকম নৈতিকতা থাকতে পারে, যে তোমারে ওই যে বলে না, ভাত দেওয়ার কেউ না, কিলানোর গুসাই, তো তোমাকে আমি যাই করি তাই করি, তুমি আমারই, শুধু আমারই। তো এই যে আমারই, এটা আমি মেনে নিতে পারি নাই। আমার কাছে এই জন্য আমার কিছু হয় না। আমি না ঘটকা না ঘাড়কা, আমি করতে গেলাম রাজনীতি, হয়ে গেলাম টকার। এখন আমি টকশো করি, তো বুঝছেন। তো যাই হোক,
আমার কাছে মনে হয়েছে যে বিচার হতে পারত। আমি আওয়ামী লীগের বিচার চাই, শাস্তি চাই, বাট আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ চাই না। আমি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে চাই, কারণ আওয়ামী লীগ বলতে যে গঠনতন্ত্র, ওইখানে কোনো দোষ ছিল না। আওয়ামী লীগ বলতে যেটা, যেমন ধরুন বাংলাদেশের ৭২-এর সংবিধান, ওইখানে আমি কোনো দোষ দেখি না। আমি তো সংসদ সদস্য ছিলাম, আমার কাছে ওটা দোষী মনে হয় না। আমি পালন করতে পারি না। আপনি আরো সুন্দর বানাবেন, পালন না হইলে তো একই জায়গায়। যারা বানাচ্ছে তারা কি পালন করে? আপনার কি বলে, নারীদেরকে ৫% এবার মনোনয়ন দিবে, সব দল মিলে মৌখিকভাবে একটা ম্যান্ডেট নিয়েছে। আপনার ৩০টা দল কোন নারীকেই মনোনয়ন দেয় নাই। আর কেউ কেউ যারা দিয়েছে পুরুষ কোটায় নারীকে মনোনয়ন দিয়েছে। তাহলে আপনি মনে করেন যে যারা এই ধরনের কাজ করে তারা নিজেরাই পালন করে না, অথচ বলতেছে হা ভোট দিতে হবে। আরে তুমি নিজেই তো নায়ের পক্ষে চলে গেছো, তো তুমি হা ভোটটা কিভাবে দিবা? তোমার হা ভোট দিলেই কি না দিলেই কি, তুমি তো ওইটাই মানো না, ধারণ করো না। তো এই জায়গাগুলোতে এগুলা খুব কঠিন প্রশ্ন, কঠিন আনসার। আমি খুব সুদা সরল মানুষ, আমি এত কঠিন বুঝি না বলে, আমি প্যাচগুজ বুঝি না বলে আমার অনেক কিছু হয় না। এটাই আমি বলতে চাই। আমি আপনাদের কথা মনোযোগ দিয়ে শুনছি, আর উপর দিয়ে একটু পর পর মানে নোটিফিকেশন আসছে। এইমাত্র পেলাম যে জামাতের নেতার মৎস্য খামার থেকে বিপুল বোমা তৈরির সরঞ্জাম আটক। মানে চলছে লাগাতার, এবং আমি একটু অবাক হচ্ছি যে জামাতের পুরো নিউজেই দেখছি জামাতের দিক থেকে আসছে আর কি। এটা হলো চলিতেছে সার্কাস, একটা নাটক হয়েছিল, ভালোই লাগতো। আমি কয়েকটা সিরিজ দেখেছিলাম। এইমাত্র আমি এই নোটিফিকেশনটা দেখলাম যে জামাতের কেন্দ্রীয় মুখপাত্র বলেছে যে কোনো অবস্থার বিনিময়ে তারা ভোটের মাঠ ছাড়বে না, বলছে, এখন পর্যন্ত বলছে আর কি। যাক, আমি সাগর ভাই এবং মনিয়াপা দুজনের কাছ থেকে সংক্ষিপ্ত আলোচনায় সবশেষ একটা বিষয় মতামত, যদিও মনিয়াপা গণভোট প্রসঙ্গটা টেনে ফেলেছেন। আমি গণভোট নিয়ে জানতে চাই যে সবশেষ কি দেখছেন, আগে সাগর ভাইয়ের কাছে। সাগর ভাই, এটার সাথে একটা গণভোটও হচ্ছে এবং সরকার তার যেরকম দল আছে তার এরকম ভোটের পক্ষ আছে, কেমন দেখছেন এই গণভোটের আয়োজন? গণভোটটাকে আমি আসলে একটা প্রতারণামূলক একটা পদক্ষেপ হিসেবে দেখি। আমি সবসময় বলেছি যে সরকার এটা জনগণের সঙ্গে এক ধরনের চিট করছে এই অর্থে যে আপনি মানে একসাথে প্রায় 84টা বিষয়কে একটা বোতলের মধ্যে ভরে এনে আপনাকে বলে দিচ্ছে যে হ্যাঁ, আপনাকে হা বলতে হবে। মানে বিষয়টা এরকম আর কি, যে মেয়ে এই বিয়েতে রাজি কি রাজি না সেটা আপনি মতামত জানতে চাচ্ছেন, বলছেন যে তোমাকে কবুল বলতে হবে, তুমি কবুল বলে ফেলো। তো এই যে জোর করে চাপিয়ে দেওয়ার এই যে গণভোট, সেই গণভোটটা আমার কাছে মনে হচ্ছে একটা প্রতারণামূলক গণভোট, এবং এটি একটা অন্যায় কাজ হচ্ছে। এবং আমি আপনার এই আলোচনা থেকে যারা কালকে ভোট দিতে যাবেন, আমি সবাইকে বলি ভোট দিতে যাবেন। আমি ভোটের পক্ষের মানুষ, এবং নির্বাচনের মাধ্যমে, নির্বাচনী রাজনীতির মধ্য দিয়ে আমাদেরকে একটা ডেমোক্রেটিক প্রসেসটাকে আমাদের সমুন্নত রাখতে হবে। এবং একই সঙ্গে আমি এটুকু বলি যে যারা ভোট দিতে যাবে তাদের অবশ্যই উচিত হবে না বাক্সে ভোট দেওয়া। আপনি আপনার দলীয় প্রার্থীকে ভোট দিবেন, একই সঙ্গে এই প্রতারণামূলক যে গণভোট, সেই গণভোটকে প্রত্যাখ্যান করবেন, না ভোট দিবেন। জি, থ্যাংক ইউ মনিয়াপা। আওয়ামী লীগ রাতে ভোট করেছে, এখন সন্ধ্যায় শুরু হয়ে গেছে, এখন কি বলবেন একজন দর্শকের মন্তব্য? আমি গণভোট নিয়ে আপনার সবশেষ আমি সেই দর্শককে বলতে চাই, আমি সত্য কথা বলতে ভীষণ পছন্দ করি। আওয়ামী লীগ যেদিন রাতে ভোট দিয়েছিল সেদিন আমি রাতের কথা বলেছি। আজকে যদি সন্ধ্যা থেকে ভোট দেওয়া শুরু হয়ে থাকে, আমি এখনো অবশ্যই শুনিনি, কিন্তু জেল হয়েছে, যারা ঢুকেছিল এরকম ঢুকছে, তাদের আমি দেখেছি ম্যাজিস্ট্রেট জেল দিয়েছে 2 জনকে, এরকম আরো কেন্দ্রের খবর পাচ্ছি। আমি অবশ্যই, আপনি নিশ্চিত থাকেন, আমি বলবো যদি আমার দলের বিপক্ষেও আমার কথা যায়, আমি আমার কণ্ঠ রাইজ করি, এটাই আমার কাজ। এতে আমি কিছু পাই বা না পাই এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই। আরেকটা কি প্রশ্ন বললেন আপনি? গণভোট নিয়ে আপনার সবশেষ, গণভোট নিয়ে কি অবস্থা আছে সবশেষ বলেন। গণভোট আমি বলি, গণভোটটা যেটা করেছে, গণভোটের মধ্যে সরকার নিজে বুঝেছে কিনা আমি জানি না, যে 4টা প্রশ্ন দেওয়া হয়েছে, সে প্রায় 4টা প্রশ্ন একযোগে হা অথবা একযোগে না বলা সম্ভব না। সেই জন্য আমি মনে করি যে মানুষকে পড়ে বুঝতে হবে, বুঝে তারা তার ম্যান্ডেট দিবে, আর কিছুই না। আর ওর ভেতরে ঢুকিয়ে ফেলেছে আপনার নোট অফ ডিসেন্ট, এটাকে বাদ দিয়ে ফেলেছে, তা ওটা নিয়ে কথা হয় নাই।
আপনার 84টা আপনার পয়েন্ট আছে, সংস্কার আছে 84টার মধ্যে কোনটা কোনটা কি, জনগণ যদি এটা বুঝতো, জনগণকে আমি রিকোয়েস্ট করব রাতে পড়বেন, পড়ে তারপরে আপনারা যাবেন, যেটাই করেন। আমি এইটাই বলতে পারি, কারণ একজন মানুষ যদি নাই বুঝে সে কি দিবে? আমাকে বুঝাতে হবে যে আমি যে আপনাকে ভোট দিব, কেন ভোট দিব, ভোট দিলে আপনার ইশতেহারে কি আছে, আপনি ওদের আদৌ পালন করবেন কিনা, এটার জন্য আমি চাই, আমি ভোট দিতে রাজি আমি, কিন্তু আমাকে বুঝান, আপনি বুঝাইতে পারবেন না, আমি কিভাবে ভোট দিব? আমি একবারও বলিনি আমি না ভোট দিব। আমি অবশ্যই সবাই জানে আমি এই 16 বছর 17 বছর কতটা আমি কথা বলেছি সরকারের বিরুদ্ধে, আমি জীবনের তোয়াক্কা করি নাই। 2 দিন পরে পরে আমি আমাদের কিছু করবে বলে আমি ভয়ে আমি টকশোতে বলতাম যে আমি জানি না আমি নামলে আমার নিচে কি হবে, আমি আদৌ এরপরে আসতে পারবো কিনা, আমি এটাও বলেছি অনেক টকশোতে। কিন্তু আমি কথা বলেছি, আমি আজকেও কথা বলতে চাই, আমি অবশ্যই হাতে ভোট দিতে চাই, কিন্তু আমাকে বুঝাতে হবে। ওই 4টার একটা অ্যান্সার হয় না, তাহলে আমি কি করব? কিচ্ছু করার নেই। মুনিয়াপা, আলামত ভালো ঠেকছে না, প্রতি সেকেন্ডে আমাদের যেহেতু সাংবাদিকতা সোর্স মেনটেন করতে হয়, আমার সোর্স প্রতি সেকেন্ডে আপডেট যেগুলো দিচ্ছে, বগুড়ায় রাতে ভোট শুরু হয়েছে, ঢাকার সূত্রাপুরে রাতে ভোট শুরু হয়েছে, নিশ্চয়ই আমরা যে আশা নিয়ে আছি যে বিশাল একটা অন্তত একটা ডক্টর ইউনূস সাহেব তো বলেছে যে আমি একটা ব্যতিক্রমধর্মী বিরল আমি একটা ভোট করব। এই যে বিরল দেখা যাচ্ছে, আওয়ামী লীগ শেষ রাত থেকে ভোট দিছে, এরা সন্ধ্যা থেকে ভোট দেওয়া শুরু করছে, এটাই তো বিরল। উনি রেকর্ডে গ্রিনেজ বুকের নাম লিখে থাকে না, একটুখানি আপনি যদি তার আগে লাস্ট যে আপনার মানে ইতিহাস ধরে রেখেছে তার চেয়ে একটুখানি যদি আপনি করেন, তাহলে আপনি আবার ইতিহাসের একজন হয়ে যাবেন। ঠিক তেমনই ইউনূস সাহেবের যদি ইলেকশনে এরকম হয়, ইউনূস সাহেব তাহলে গ্রিনেজ বুকের নাম লেখাবে। ইউনূস সাহেব বাংলাদেশে গ্রিনেজ বুকের নাম তো এমনি লিখিয়ে ফেলেছে, আরো লেখাবে। এটাই তো আমি বলবো, আর কি বলবো। আপনি পাচ্ছেন, যদি পেয়ে থাকেন, আমি তো আপনার সঙ্গে টকশো করছি, আমার সামনে উঠছে না, আর আমি তো সাংবাদিকও না, আমি ওটা আপনাদের মতো এত সুন্দর দেখতে পারি না। তবে যদি ভোট রাতেই সব হয়, তাহলে তার দিনের দরকার নাই। তাহলে আসেন মারামারি করে, যে ফার্স্ট হলো, যে থার্ড হলো, যে সেকেন্ড হলো, ফাইন। বিএনপি তো মারামারি করে পারবে না, কারণ বিএনপি মারামারি করতে পারে শুধু নিজেদের সঙ্গে, অন্যদের সঙ্গে পারে না। তো ওইখানে আপনি মনে করেন বিএনপি ওখানে ছক্কা মারতে পারবে না, ছক্কা জামাত মারবে, 4ও জামাত মারবে, বিএনপি 2 নিয়ে খুশি থাকবে। আপনি লিখে রাখেন, কারণ এইভাবে যদি ভোট হয়, এই ভোট হওয়ার জন্যই তো এত টাকা। বলে আমাদের ওইখানে একজন এসপি আসছিল আজ থেকে 15-20 বছর আগে, বলে উনি জামাত করে, উনি টাকা খান না। তো একজন বলে কত খান না? তো অবস্থাটা এখন এরকম হয়েছে। জি সাগর ভাই, 1 মিনিট শুধু, সবশেষ পরিস্থিতি আপনার চোখে মূল্যায়ন কি? জাস্ট 1 মিনিট, আমরা শেষ প্রান্তে অনুষ্ঠানে। যে খবরগুলো আমি বাইরে বসে, কানাডায় বসে যে খবরগুলো পত্রিকায় বা অনলাইন ভার্সনগুলোতে দেখছি, সেটা আমাকে আতঙ্কিত করছে। কারণ আমি নির্বাচনের পক্ষের মানুষ, আমি চাই যে একটা নির্বাচন হোক, মানুষ ভোট দেখ, জনগণের নির্বাচিত প্রতিনিধি হাতে দেশ যাক, শাসনভার যাক। কিন্তু যে খবরগুলো আসছে, টাকা উড়ানো, ভোট কেন্দ্র দখল করা, রাতে ভোট দিতে শুরু করা, যেসব খবর আমরা দেখছি, সেটা আমাকে খুবই আতঙ্কিত করছে, খুবই কষ্ট দিচ্ছে। এটা আমরা চাইনি।